তখন থেকে সবাই ঘেন ঘেন করছে। জীবনে কোনোদিন রাজনীতি করলাম না, হুট করে পড়ে দাঁড়ালাম। আমাদের যা গুছবার আমরা 1 বছরই গুছিয়ে দেবো। কি গুছিয়ে? সেটা আমাদের ব্যাপার, তুমি একবার মন্ত্রী হয়েই দেখো না। বললাম তো না। ওই প্রাইমারি স্কুলে হেডমাস্টার যদি বিভাসকে হারাতে পারেন তবে তিনিই হবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি আমার পয়ের জায়গা বদল করব না। যেখান থেকে বারবার জিতে আসছি সেই বাটা থেকে আমি দাঁড়াবো। আপনি থাকেন টালিগঞ্জে আর দাঁড়াচ্ছেন বাটা থেকে, আর বাটা মানুষ আপনি জেতাচ্ছেন। নবাবগঞ্জ থেকে দাঁড়ালেও আপনি জিতবেন। একবার চেষ্টা করে দেখলে ক্ষতি কি? চেষ্টা করতে হয় আপনারা করুন, আমি এর মধ্যে নেই। তার মানে বিভাস চক্রবর্তী বিরোধী দলের নেতা হয়ে আবার বিধানসভায় আসবেন আর প্রতি কথায় আমাদের গালে চুনকালি মাখাবেন। আপনি একটু দলের সাথে ভেবে দেখুন না স্যার। দলটা তো শুধু আমার একার নয়, আপনারও। আমাকে না বলে আপনি নিজে বিভাসের বিরুদ্ধে দাঁড়ান না। আপনি দেশের মুখ্যমন্ত্রী হয়ে যেখানে দাঁড়াতে ভয় পাচ্ছেন, আমরা তো সেখানে চুনোপুটি। তাহলে আপনিই বলে দিন স্যার, ওই কেন্দ্র থেকে কে দাঁড়াবে? যখন কোনো এক্সিস্টিং মন্ত্রী বা এমএলএ কোন রকম ঝুঁকি নিতে রাজি হচ্ছেন না, তখন আমাদের অন্য কোনো ক্যান্ডিডেট দাঁড় করাতেই হবে। বিভাসবাবুর গ্রামে বিমল চৌধুরী নামে একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার আছেন। শুনি সৎ, পরোপকারী। ওই এলাকার সমস্ত লোক ওকে দেবতার মতো ভক্তি শ্রদ্ধাও করে। ওকে বুঝিয়ে সুঝিয়ে যদি নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করানো যায় তাহলে। যিনি কোনোদিন কোন রকম রাজনীতি করেন এই রকম একজন আনকরা ক্যান্ডিডেটকে দাঁড় করিয়ে কি বিভাস চক্রবর্তীকে হারাতে পারবেন? ওই আসনটিতে তো গতবারেও আমরা গোহারান হেরেছি, এবারও নাই তাই হবে। তার থেকে বেশি কিছু তো হবে না। একবার চেষ্টা করতে দোষ কি? আপনারা যত চেষ্টা করুন বিভাসকে আপনারা হারাতে পারবেন না। তার ছেলে লোকাল মাস্তান, বাবার বিরুদ্ধে সে কাউকে জিততে দেবে না। আমরা যখন জানি ওর ছেলে মাস্তান, তখন এসপি কে দিয়ে ওর ছেলেকে ধরিয়ে দিচ্ছি না কেন? সব মাস্তানকে কি আমরা ধরতে পারি নাকি ধরা সম্ভব? সব বুঝেও কেন যে আপনারা মাঝে মাঝে অবুঝ হয়ে যান? শুনেছি বিমল বাবুর ছেলেও মাস্তানিতে খুব একটা কম যায় না। তা আমরা যদি পেছন থেকে তাকে একটু। ক্ষতিটা কি? শুনুন অরুণ বাবু, বিভাসকে যদি এই মাস্টার হারাতে পারে তাহলে আর আমি কোনোদিন রাইটার্সে ঢুকবো না। আপনি রাইটার্সে ঢুকবেন না, তার মানে মন্ত্রিত্ব ছেড়ে দেবেন? হ্যাঁ, শুধু ছেড়েই দেবো না, ওই প্রাইমারি স্কুলে হেডমাস্টার যদি বিভাসকে হারাতে পারেন তবে তিনিই হবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। চলুন তাহলে আমরা কজন গিয়ে ওই হেডমাস্টার মশাইয়ের বোনের সঙ্গে একবার কথা বলে দেখি। ওনার বোন কি করবেন? আমার স্ত্রী আর হেডমাস্টার মশাইয়ের বোন একই কলেজে পড়তো। ওর মুখে আমি হেডমাস্টার মশাইয়ের কথা শুনেছি। আমার স্ত্রী বলছিল হেডমাস্টার মশাইয়ের বাবা মা ছোটবেলায় মারা যাবার পর উনি ওই বোনকে পিতৃস্নেহে মানুষ করেন, তাই বোনের কথা উনি ফেলতে পারেন না। বোনকে রাজি করাতে পারলেই হয়ে যাবে। কিন্তু দাদাকে ভোটে দাঁড়াতে রাজি হবে? যেমন করি হোক তোর দাদাকে রাজি করাতেই হবে। আমি তো কলেজ লাইফ থেকে দেখে আসছি তোর দাদা তোকে কত ভালোবাসেন। তুই বললি তোর দাদা কথা ফেলতে পারবে না। দেখুন, আমাদের বিশ্বাস ভোটে দাঁড়ালে উনি জিতবেন। ভোটে জিতলে দাদা আপনাদের তো মন্ত্রী হতে পারবেন। আরে আমার বর তো তথ্যমন্ত্রী। তোর দাদা যদি ভোটে জেতে কি গো বলো না? হ্যাঁ, উনি জিতলে ওনাকে মুখ্যমন্ত্রী করে দেয়া। মুখ্যমন্ত্রী? হ্যাঁ, আমাদের পার্টি মিটিং এ আজ তাই ঠিক হয়েছে। দাদা তাহলে ফ্ল্যাট, বুলেট প্রুফ গাড়ি, বডিগার্ড এসব পাবে? শুধু কি ফ্ল্যাট গাড়ি? দেশের মুখ্যমন্ত্রীর কত সুযোগ সুবিধে তুই জানিস? আমি তথ্যমন্ত্রীর বউ হয়ে যে সুযোগ পেলাম না, তুই বোন হয়ে সেই সুযোগ পেয়ে যাবি। কি সুযোগ? দাদা মুখ্যমন্ত্রী হলে দাদার সঙ্গে বছরে কমপক্ষে 2-3 বার লন্ডন আমেরিকা যেতে পারবি। সত্যি? তারপর দাদার সঙ্গে ছুটি কাটাতে প্লেনে করে পুরী, হেলিকপ্টারে করে দীঘা, যেখানে যেতে মন চাইবে যেতে পারবি। আচ্ছা, দাদার ছেলে মেয়ে বউ সবাই যেতে পারবে? আরে বাবা, দেশের মুখ্যমন্ত্রী বলে কথা, যাকে ইচ্ছা হবে সঙ্গে করে নিয়ে যেতে পারবে। তাজমহল দেখেছেন? না। এবার দেখবেন। দাদা মুখ্যমন্ত্রী হবার পর তো মাসে 2-1 দিল্লি যাবেন, চলে যাবেন দাদার সঙ্গে। তাজমহল, কুতুব মিনার, লালকেল্লা। ঠিক আছে, আমার বর ফিরুক, আজ রাত্রেই আমরা দাদার কাছে যাবো।
না, শুধু গেলেই হবে না, আপনার দাদাকে অ্যাট এনি কস্ট রাজি করাতেই হবে। আর রাজি হলেই আমার বাড়িতে একটা ফোন করে দেবেন, আমরা কিন্তু আপনার ফোনের আশায় বসে থাকবো। আমার কেমন হাত পা কাঁপছে, দাদা রাজি হবে তো? তখন থেকে সবাই ঘেন ঘেন করছো, জীবনে কোনোদিন রাজনীতি করলাম না, হুট করে ভোটে দাঁড়াবো। আরে বিবাস কাকা তো রাজনীতি করতেন না, ভুসি বেচতেন, ভুসি। সবাই মিলে ভোটে দাঁড় করিয়ে দিল আর জিতেও গেল। না, স্কুলের পড়ানো ছেলে সব আমি করবো না। তোমার স্কুলে কতজন ছাত্র পড়ে? বড় জোর 500। দেশের মন্ত্রী হলে কত ছাত্র পাবে জানো? দেশের কোটি কোটি মানুষকে শিক্ষিত করার সুযোগ পাবে তুমি। না, এই আমি বেশ আছি। বেশ আছি না ছাই? বিয়ের পর থেকে একটা দিনের জন্য সুখী রেখেছো আমাকে? খালি অভাব অভাব আর অভাব। ভগবান যখন একবার মুখ তুলে তাকিয়েছেন। তোমরা কেন বুঝতে পারছো না? দাদা, আপনার বোনকে বিয়ে করার পর থেকে আজ পর্যন্ত আমি কোনোভাবে কোনো রকম অনুরোধ আপনাকে করিনি, কিন্তু আজ করছি। আপনি সবার মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যান। না, আমি সবার কাছে হাত জোর করে বলছি, আমাকে মাফ কর। না বাবা, তুমি হাত জোর করো আর যাই করো, আমরা তোমায় ছাড়ছি না। বিবেশ কাকা মন্ত্রী নয়, সামান্য একজন এমএলএ, তাতে তার মেয়ে টুটু কি রেলা? টুটুর সঙ্গে পাল্লা দিবি বলে আমাকে ভোটে দাঁড়াতে হবে? হ্যাঁ হবে। আমি শেষবারের মতো বলছি দাদা, তুমি যদি আমাদের ফিরিয়ে দাও, আর কোনোদিন আমরা এই বাড়িতে আসবো না। আপনি একবার দাঁড়ান, ভোটে জিতে অন্তত 1 বছর গদিতে থাকুন, তারপর ভালো না লাগলে ইস্তফা দিয়ে দেবেন। আমাদের যা গুছোবার আমরা 1 বছরই গুছিয়ে দেবো। কে গুছবে? সেটা আমাদের ব্যাপার, তুমি একবার মন্ত্রী হয়েই দেখো না। বললাম তো না। তুমি তাহলে আমাদের কথা রাখবে না? না। চলো, যে বাড়িতে আমাদের কথার কোনো দাম নেই সে বাড়িতে 1 মুহূর্ত নয়, চলে এসো। ও পিসি পিসি যেও না পিসি, যেতে দে যেতে দে। 10টা নয় 5টা নয়, একটা মাত্র মা বাপ পড়া বোন, তার সম্মান যখন তোর বাবা রাখতে পারলো না তখন তাকে যেতে দে। ও বাবা, পিসি চলে যাচ্ছে যে। যাক, আমার কিছু করার নেই। পিসি, ও পিসি, ও পিসি, পিসি, ও পিসি। কি গো, কি মনে হয় রাজি হবে? কাঁদবো না? বলছি তুমি আমাকে আটকো না, আমাকে যেতে দাও, আমি কোনোদিন এই বাড়িতে আসবো না। আমার কেউ নেই এখানে, আমার কেউ নেই, কেউ নেই, আমার কেউ নেই এখানে। দাদা আমার কথা রাখলো না। না বৌদি, তোমরা আমাকে আটকাতে পারবে না, আমি কোনোদিন এই বাড়িতে আসবো না। কেঁদো না ভাই, কেঁদো না, কেঁদো না পিসি। দাদা আমার কথা রাখলো না। তোমার দাদাকে তো আমি চিনি, তোমার দাদা তোমার দুঃখ একদম সহ্য করতে পারেন না। তুমি একটু ধৈর্য ধরো, দেখবে তোমার দাদা রাজি হয়ে যাবে। হ্যালো? না, এটা শ্মশান নয়, রং নাম্বার। কে গো, নমিতার ফোন এলো? না না, কে একজন জানতে চাইছে এটা শ্মশান কি। এতে তোমার রাগে কি আছে? এটাই তো কলকাতা ফোনের বিশেষত্ব। হ্যাঁ, দেখো নমিতা দেবী হয়তো আমার নাম্বার ঘোরাচ্ছে আর ওদিকে শ্মশানে দিন হচ্ছে। কি গো, নমিতা কি তাহলে ওর দাদাকে রাজি করাতে পারলো না? তাই তো ভাবছি। 10টাও তো প্রায় বাজতে চললো, বলেছিল 9টার মধ্যে জানাবে। রাত 12টা বাজতে চললো, বলে খাওয়া দাওয়া হবে নাকি? লতা, তোর বাবাকে বলে দে আমাদের খিদে নেই, টেবিলে খাবার ঢাকা আছে, ইচ্ছা করলে খেতে পারে। তোমরা তাহলে খাবে না? মেয়েটা তখন থেকে কেঁদে চলেছে, ওকে ফেলে আমরা খাই কেমন করে? আমরা তোর অন্যের মতন অমানুষ নই। বেশি একটু খাবে চলো। না, এবারে খাবার আমি কোনোদিনও মুখে তুলবো না। কোথায় কি সই করতে হবে চলে নিয়ে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।